আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা চমৎকার সিরিজে, যেখানে আমরা একই ক্লাসে একটা চ্যাপ্টারের সকল সিকিউ খুবই সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে পড়িয়ে দিব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, মানে আমার ক্লাসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে শুধু সিকিউ আমরা পড়াবো না, সেটা সাথে সাথে সিকিউ কিভাবে পরীক্ষার হলে লিখবা সেটারও ইনস্ট্রাকশন দিয়ে দিব। এখন আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল এই কারণে, কারণ তোমরা অনেক দিন ধরে এই অধ্যায়টা নিয়ে অনেক বেশি সাফার করছো। সেটা কোন অধ্যায় বলো তো? 11 অধ্যায় জীবে প্রজনন, এই চ্যাপ্টারটা নিয়ে অনেক বেশি সাফার করছো। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে এই চ্যাপ্টারটা আসলে কতটা সহজভাবে গুছিয়ে হচ্ছে পড়া যায়, এবং একটা বোনাস পাওয়া এই ক্লাসটার পুরো ক্লাসটাতে। সেটা হলো একটা চ্যাপ্টার থেকে তোমরা কিভাবে নিজেরাই বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখে সুন্দর করে সিকিউ গুছিয়ে নিতে পারবা। এটা আমি আজকে তোমাদেরকে যখন পড়াবো, এই স্লাইডে মোট 48টা অর্থাৎ প্রায় 50টা সিকিউ আছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিব যে কয়েকটা সিকিউ পড়ার পরে তুমি দেখবা যে বাদবাকি সিকিউগুলো এমনিতেই তুমি পারছো। সো এই টেকনিকটা তোমাদের অন্যান্য সকল বিষয়ের ক্ষেত্রে খুবই ভালোভাবে কাজে লাগবে। তো চলো আমরা স্টার্ট করে দিই। এটা সিলেট বোর্ড 2025-এ আসছিল কোশ্চেন, অর্থাৎ একদম রিসেন্ট ইয়ারে আসা কোশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করছি। আমরা আগে একটু গ ঘ এর দিকে মনোযোগ দিব, এরপরে আমরা ক খ এর দিকে মনোযোগ দিব। সো আমরা গ এর দিকে দেখতেছি যে আমাদের প্রথম কোশ্চেনটা আছে যে চিত্র এক্স এর গ্যামেট তৈরির প্রক্রিয়া বর্ণনা করো। তো সবার আগে তোমার অবভিয়াসলি এই ক্লাসটা করার আগে একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে একটু হলেও এই অধ্যায়টা সম্পর্কে ধারণা থাকতে হবে। একবারে তো আসলে সিকিউ করতে যাওয়াটাও ঠিক না, সেটা তোমরা জানো। তো এই যে আমাদের এক্স, যেটা এই এক্সটা হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইট। সো পুং গ্যামেটোফাইটে যে গ্যামেটটা তৈরি হয় সেটা অবশ্যই পুং গ্যামেট বা পুং জননকোষ তৈরি হবে। সো পুং জননকোষ তৈরি কিভাবে হয় সেই প্রক্রিয়াটা আমাকে বর্ণনা করতে বলছে। সো আমি এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, যে আমরা খুবই সুন্দরভাবে লিখে ফেলবো যে এই চ্যাপ্টারের জন্য গ ঘ থেকে আসলে কোন কোন অংশ গুরুত্বপূর্ণ। সো গ প্লাস ঘ এর জন্য আমরা কি কি কোশ্চেন মানে পড়বো সেটা আমরা লিখে ফেলছি। সো শুরুতে আমরা লিখতেছি যেটা, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। তো আমাদের যে সৃজনশীলটা ছিল, সেই সৃজনশীলে এটার আরেকটা নাম দেয়া হয়েছিল। নামটা কি ছিল? যে পুং জননকোষ কিভাবে তৈরি হচ্ছে, একটা পুং গ্যামেটোফাইটের ভেতরে কিভাবে পুং জননকোষ তৈরি হচ্ছে, এই স্ট্রাকচারও আমাদের কোশ্চেনটা আসতে পারে। তাহলে এটা কিন্তু মেইন টাইটেল, হ্যাঁ, যেটা আমি দেখাচ্ছি। বাট এছাড়া আরেকটা টাইটেল হতে পারে, সেটা হচ্ছে পুং জননকোষ তৈরি। ওকে, ডান। আচ্ছা, সো এরপরে যাই পরের কোশ্চেনটা। ফল ও বীজ সৃষ্টিতে একটা জিনিস বোঝো, যখনই একটা ফল তৈরি হয় অটোমেটিক্যালি আসলে বীজ তৈরি হয়ে যায়, কারণ হচ্ছে ফলের ভেতরেই বীজ থাকে। সো ফল আর বীজ তৈরি হওয়া ওয়ান কাইন্ড অফ সেম জিনিস। তো বইয়ে একটা লাইন আছে, সেটা হচ্ছে ফল এবং বীজ তৈরি হতে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি দরকার, বা ফল ও বীজ তৈরি হওয়ার পূর্ব শর্ত যেটা, সেটা হচ্ছে আসলে নিষেক বা ফার্টিলাইজেশন। সো এই ফার্টিলাইজেশন হওয়াতে উদ্দীপকের উদ্দীপকের যে ওয়াই চিত্রটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট, এটা কিভাবে এক্স এর উপর নির্ভরশীল, মানে পুং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। এই কোশ্চেনটা কিন্তু নিষেককে টার্গেট করছে, বাট কোশ্চেনটার রাইটিং প্যাটার্ন হচ্ছে একটু ডিফারেন্ট হবে। সো আমি রাইটিং প্যাটার্নে অবশ্যই পরে আসবো। সো আপাতত আমরা যে কাজটা করতে পারি, আমরা এই কোশ্চেনটা মার্ক করে রাখতে পারি। আমরা অন্য একটা কালি দিয়ে মার্ক করি, যেহেতু সবকিছুই আমরা হলুদ কালি দিয়ে লিখছি। সো এই কোশ্চেনটাতে আমরা পরে ব্যাক আসবো। বাট এটার জন্য আমাদের যেই মানে বিষয়বস্তু আমরা লিখতে পারি গ ঘ এর জন্য, সেটা হচ্ছে আসলে নিষেক প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানতে হবে। নিষেক প্রক্রিয়া, আমরা জানি যে নিষেক প্রক্রিয়া মানে হচ্ছে
পুং জননকোষ এবং স্ত্রী জননকোষের মিলন। সো ওই কথাটাই আমাকে বলছে যে এক্স এ তৈরি হয় পুং জননকোষ, ওয়াই এ তৈরি হয় স্ত্রী জননকোষ। এখন এই অংশটা কিভাবে এই অংশের উপর ডিপেন্ডেন্ট সেটাই আমাকে এখানে ব্যাখ্যা করতে বলছে। এইটা কিন্তু কোশ্চেনটা একটু ডিফারেন্ট প্যাটার্নে যাবে, লেখার ওয়েটা একটু ডিফারেন্ট হবে। গতানুগতিকভাবে নিষেক লিখে ফেললে বা গতানুগতিকভাবে এই পদ্ধতিগুলো লিখে ফেললে আসলে হবে না। সো এটা আমি পরে বলবো, বাট আমরা হচ্ছে টপিক চয়েস করে ফেলছি, সেটা হচ্ছে নিষেক প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে। সো আমাদের কোশ্চেন নং 1 ডান। আমরা এখন কোশ্চেন নং 2 তে চলে যাচ্ছি। আবার আমরা গ এবং ঘ এর দিকে ফোকাস করব। সেটা হচ্ছে চিত্র কিউ দ্বারা সংক্রমিত রোগের লক্ষণ এবং কারণ উল্লেখ করতে বলছে। সো কিউটা হচ্ছে আমাদের এইচআইভি ভাইরাস। সো এইচআইভি ভাইরাসের কারণ এবং লক্ষণ, তাহলে আমরা আবারও লিখে ফেলি। আমরা যেখানে লিখতেছিলাম যে এইচআইভি ভাইরাস, এখান থেকে আমাদের পড়তে হবে হচ্ছে কারণ এবং হচ্ছে লক্ষণ। ওকে ফাইন। এরপরে আমরা চলে যাই উদ্ভিদের বংশ রক্ষায় পি এর এক্স এবং ওয়াই এর ভূমিকা বিশ্লেষণ করো। মানে এই এক্স পুরো অংশটা কি, এটা হচ্ছে আমাদের স্ত্রী কেশর বা স্ত্রী স্তবক, আর এই যে আমাদের ওয়াই, এই ওয়াই পুরো অংশটা হচ্ছে আমাদের পুং স্তবক। এই পুং স্তবকের উপরের অংশটার নাম কি? একটা হচ্ছে পরাগধানী, আর একটা হচ্ছে পরাগদণ্ড। এই যে পরাগধানী হচ্ছে উপরের অংশটা, আর দণ্ড মানে তো দণ্ডের মতো অংশ যেটা, সেটা। সো এই যে পরাগধানী এবং আমাদের এই অংশের স্পেসিফিক্যালি যেহেতু এই অংশটুকু চিহ্নিত করছে, এইটাকে আমরা গর্ভাশয় বললে মোর বেটার। এখানে আসলে চিহ্নিতকরণের ক্ষেত্রে বোর্ডের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোতে আসলে ছবিটা খুব ভঙ্গুর টাইপ অফ থাকে, যেহেতু হাতে লিখে করা হয়, ছবিগুলো প্রিন্টিং করা হয় না। সো এখানে তোমাকে লেখার ক্ষেত্রে ওইভাবে একটু জিনিসটা গুছিয়ে লিখতে হবে, কথাগুলো একটু গুছিয়ে বলতে হবে। এই কোশ্চেনটার অ্যান্সারের ফর্মুলাতেও আমরা যাব, বাট আগে আমরা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন যেটা সেটা করে নিই। সো কোশ্চেন প্যাটার্ন যেটা সেটা চেক করি যে এক্স এবং ওয়াই এর ভূমিকা। আসলে আমাদের স্ত্রী যেই প্রজনন অংশ এবং পুং প্রজনন অংশ, এটার হচ্ছে ভূমিকা ব্যাখ্যা করতে বলছে, বা স্ত্রী গ্যামেটোফাইট এবং হচ্ছে পুং গ্যামেটোফাইট যে অংশটা আছে এইটার ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। সো আমরা ব্রডার সেন্সে যে কাজটা করব, আমরা ব্রডার সেন্সে লিখব যে, একটু অন্য কালি দিয়ে লিখি, স্ত্রী স্তবক এবং হচ্ছে পুং স্তবকের আসলে গুরুত্ব। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি যখন স্ত্রী স্তবকের গুরুত্ব পড়ছো, তার মানে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ডু তিনটারই গুরুত্ব তুমি পড়ে ফেলছো। আবার এই গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বক আছে, আবার যে স্ত্রী গ্যামেটোফাইট আছে, প্রত্যেকটারই গুরুত্ব তুমি পড়ে ফেলছো। কারণ তুমি যখন পুরো অংশটার গুরুত্ব পড়ছো, তাহলে ধাপে ধাপে যে অংশগুলো পড়ছো সেগুলোর গুরুত্ব কিন্তু হয়ে যাচ্ছে। একইভাবে তুমি যখন পুং স্তবকের কাছে আসছো, তখন পরাগদণ্ড কি, পরাগধানী কি, পরাগধানীর মধ্যে যে পরাগথলি থাকে, তার মধ্যে যে পরাগ উৎপন্ন হয়, তার মধ্যে যে পুং গ্যামেটোফাইট উৎপন্ন হয়, তার মধ্যে পুং জননকোষ উৎপন্ন হয়, এই সব কিছুর গুরুত্ব কিন্তু তুমি কভার করে ফেলছো। সো কোশ্চেন অন্যভাবেও আসতে পারে, প্রতিবার এই অংশেরই গুরুত্ব বলবে না, আরো স্পেসিফিক্যালি অংশের গুরুত্ব বলতে পারে। যেরকম মনে করো এই ছবিটা দিয়ে বলতে পারতো যে এই ছবির গুরুত্ব বলো, এটাতে কিন্তু আর ওই আগের মতো এই ছবি আর ওই ছবি কিন্তু সেম না। এই ছবিটা আর আগের ছবিটা হচ্ছে সেম না। সো বাট তুমি পড়াটা জানো, এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এইটাও ডান, এটা আমরা মার্ক করে রাখছি। এরপরে আমরা আসি এ দ্বারা সৃষ্ট রোগের কারণ ব্যাখ্যা করো। সি, জাস্ট আমরা 3 নম্বর কোশ্চিনে আসছি, বাট 3 নম্বর কোশ্চিনে এসে আমরা সেম কোশ্চিন পাইছি যে এইচআইভি রোগের কারণ ব্যাখ্যা করো, যেটা অলরেডি আমরা লিখে ফেলছি কিন্তু, ঠিক আছে? সো এটা আমাদের লাগছে না। উদ্ভিদের বংশ বিস্তারে এক্স এবং ওয়াই এর ভূমিকা। সি, সেম কোশ্চিন আবারও চলে আসছে। সো এটা কি আমার পড়ার দরকার আছে? না, দরকার নাই। এবার খুব মজা পাবা। এই যে এতক্ষণ যারা একটু কষ্ট করছো, মনে হচ্ছে যে সব কোশ্চিন এভাবে লিখতে লিখতে অনেক টাইম চলে যাবে, বাট দেখবা যে এখন কিভাবে একটু সময় দেওয়া শুরুতে হইলেই ফাস্ট হয়ে যায়।
সৃজনশীলের এইটাই মজা, তুমি যে কোনো সাবজেক্টের সৃজনশীলই পড়তে যাও না কিনা দেখবা সেম ঘটনাই বারবার ঘটছে। তুমি যখনই 10টা বোর্ড কোশ্চেন পড়ে ফেলছো না, দেখবা যে ওই 10টা বোর্ড কোশ্চেনই ঘুরায় ঘুরে আসছে। এই দেখো 25-এর বোর্ড কোশ্চেন 25-এর অন্য একটা বোর্ডেই ঘুরাই চলে আসছে। আচ্ছা, সো এরপরে আমরা যাই, এল সৃষ্টির প্রক্রিয়া চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখাও। আচ্ছা, এল সৃষ্টির প্রক্রিয়া, এলটা কি, একদম স্পেসিফিক্যালি এলটা কি দেখো। এলটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, এখানে চিহ্নিত করণটা আমি আবারও বলছি অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের সিকিউ লেখার জন্য। সো কে যেটা ছিল এটা হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইটকে চিহ্নিত করছে। এখন পুং গ্যামেটোফাইটের মধ্যে, একটা পূর্ণাঙ্গ পুং গ্যামেটোফাইটের মধ্যে আমাদের হচ্ছে শুক্রাণু থাকে, আবার হচ্ছে পরাগের যে নল তৈরি করে যেই জিনিসটা সেটাও থাকে, ঠিক আছে। সো ওই জিনিসটাই যে এল যে জিনিসটা, এইটা কিভাবে তৈরি হয়েছে একই কথা। তোমরা একটু বইটা খেয়াল করো, আমি আরো মানে স্পেসিফিক্যালি দেখানোর জন্য তোমাদের বইতে নিয়ে যাচ্ছি, কারণ বইতে জিনিসটা হচ্ছে ভালো করে চিহ্নিত করা আছে। এটা তো আমাদের এই যে দেখো, খেয়াল করো, এই যে দেখো, এই যে জনন নিউক্লিয়াস আর আমাদের হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই যে আমাদের নালিকা নিউক্লিয়াস, এই যে দেখো নিচে রয়ে গেছে, এবং হচ্ছে পুং গ্যামেট উৎপন্ন হয়েছে উপরে দুটো। সো এই যে পুং গ্যামেট তৈরি কিভাবে হলো, এই কোশ্চেনে কিন্তু আমরা অলরেডি লিখে ফেলছি, পরীক্ষা কিন্তু ঘুরাও কোশ্চেন আসতে পারে, নালিকা নিউক্লিয়াস কিভাবে তৈরি হলো। অ্যান্সার একটাই হবে, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইট উৎপত্তির বিভিন্ন ধাপ বা পুং গ্যামেটোফাইট কিভাবে উৎপত্তি হয়, এই কোশ্চেনটার অ্যান্সারই আমাদের হচ্ছে লেখা লাগবে। ওকে, সো আমরা এল এর অ্যান্সার অলরেডি বোর্ডে লিখে ফেলছি, দরকার নাই। এল ও এম এর সংযোগের পরিণতি বিশ্লেষণ করো। যখন এল এবং এম মানে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ একসাথে মিলিত হবে তখন কি পরিণতি হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা এখানে একটু মার্ক করব, আমরা আবার স্লাইডে যাব, সেটা হচ্ছে আমরা নিষেক প্রক্রিয়া লিখছিলাম, আরেকটা জিনিস সাথে মার্ক করব, সেটা হচ্ছে নিষেক প্রক্রিয়ার পরিণতি। এটাও আমাদের জানা লাগবে যে একটা নিষেক প্রক্রিয়া কিভাবে ঘটে এবং এটার ফলে কি পরিণতি আমাদের হচ্ছে হয়। আচ্ছা, সো লিখে ফেললাম, এর পরের কোশ্চেনে চলে যাই। এবার হচ্ছে দিনাজপুর বোর্ড 25-এর কোশ্চেন। আগে আমি কোশ্চেনটা পড়ছি সহজে বোঝার জন্য। কাদের সাহেবের বর্ণনাকৃত দ্বিতীয় উপাদানটির গঠন ব্যাখ্যা করো। সো কাদের সাহেব হচ্ছে বংশগতির প্রধান উপাদান নিয়ে আলোচনা করার সময় বললেন এটি বংশগতির প্রধান ধারক ও বাহক। তিনি আরো জানালেন এর অভ্যন্তরে অবস্থিত প্রধান উপাদানটি একটি অ্যাসিড যা অনুলিপন ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। আচ্ছা, কাদের সাহেবের দ্বিতীয় আচ্ছা সরি, এই কোশ্চেনটা হচ্ছে 12 অধ্যায়ের কোশ্চেন, এখানে ভুলে চলে আসছে। এই একটু খেয়াল করে এটা কেন এখানে আসছে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে এই অংশটুকুর কারণে এটা এখানে আসছে। এটা হচ্ছে আমাদের 11 অধ্যায়ের কোশ্চেন তো, আর এই অংশটুকু হচ্ছে আমাদের 12 অধ্যায়ের কোশ্চেন। সো এইখানে এই জন্য চলে আসছে। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, এই প্রেক্ষাপট অনুযায়ী বলে দিই, সেটা হচ্ছে কোশ্চেন কি মিক্সড আসে কিনা। এই যে দেখো খেয়াল করে এখানে 11 আসছে, এখানে 12 আসছে। এখন এই প্রেক্ষাপটে আমি কখনোই বলবো না যে কোশ্চেন আসলে মিক্সড আসে, কারণ তোমাদের আসলে শর্ট সিলেবাস, তোমাদের মিক্স কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। এটা তোমরা যারা আমার জীববিজ্ঞানের গাইডলাইন ভিডিও দেখছো তারা জানো, কারণ তোমাদের 7টা চ্যাপ্টার এবং হচ্ছে তোমাদের কোশ্চেন যতগুলা আসবে সেই অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার থেকে মাস্ট একটা একটা করে কোশ্চেন আসতেছে। সো খুবই অবভিয়াস ব্যাপার যে কোশ্চেন যে মিক্স আসবে এটা হওয়ার পসিবিলিটিস অনেক কম। তারপর মিক্স কোশ্চেন আসলে কি করতে হবে সেটা পরে আমি বলে দিব, এটা এখন দরকার নাই। হ্যাঁ, এই জন্য এটা ছিল, বাট হ্যাঁ এটার উপলক্ষে তোমরা একটা ভালো তথ্য পেয়ে গেলা। সো চিত্রে এম, এই যে দেখো ইভেন এখানে যে ক খ কোশ্চেনটা আসছে না, এই ক খ কোশ্চেনটা কিন্তু কোথা থেকে আসছে তোমরা বলো তো? তোমরা বলতে পারবে না, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের এখন নাই। এটা হচ্ছে ফুল সিলেবাসে এই চ্যাপ্টারটা ছিল। সো এই চ্যাপ্টারটা 6 অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। 6 কি 5 অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসছে, হ্যাঁ 5 অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে। সো এরকম মিক্স কোশ্চেন নিয়ে কেউ বিচলিত হব না, মিক্স কোশ্চেন ট্যাকেল দেওয়ার একটা ব্যাপার আছে, এই জন্য আমরা আগে গ ঘতে ফোকাস করছি। সো চিত্রে এম এর মধ্যে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। আবারও সেম কোশ্চেন আসছে, তার মানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির যে কোশ্চেনটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
উদ্ভিদের জীবন চিত্রে এন এর গুরুত্ব বিশ্লেষণ করো। লিখে ফেলছিলাম না যে স্ত্রী, স্তবক, গর্ভাশয়, এটার গুরুত্ব কি, কিভাবে লিখতে হবে এটা তো আমি পরে বলেই দিব। আচ্ছা, এরপরে চলে আসি 25-এর কোশ্চেন অলরেডি ডান। মানে কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে যে 25-এর সবগুলো কোশ্চেন আমরা করে ফেলাইছি। এখন আমরা 24-এর কোশ্চেনে আসি। 25-এর যে কোশ্চেনগুলো আসছে এটা আসলে বইয়ের সবগুলো সিকিউ অংশ কভার করেই নাই। মানে কেউ যদি, তোমরা খেয়াল করছো, নিষেক পুং গ্যামেটোফাইটের উৎপত্তি একটু এইচআইভি সম্পর্কে ধারণা রেখে যায়, তাহলে আসলে সে 25-এর কোশ্চেন হচ্ছে অ্যান্সার করে আসতে পারতো। এবার দেখি 24-এর কোশ্চেনের কি অবস্থা। উদ্দীপকের এ চিহ্নিত অংশে বিদ্যমান টিস্যুর সচিত্র বর্ণনা করো। আচ্ছা, এইটা হচ্ছে এ হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে আসছে, সো আমি এটাতে ফোকাস করছি না। সেকেন্ড চ্যাপ্টারে যে টিস্যুর অংশ আছে সেখান থেকে আসছে। উল্লেখিত বি এবং সি প্রাপ্তির প্রক্রিয়াটির তাৎপর্য যুক্তিসহ মূল্যায়ন করো। ফল এবং বীজ প্রাপ্তির প্রক্রিয়াটির তাৎপর্য যুক্তিসহ মূল্যায়ন করো। মানে নিষেক প্রক্রিয়া, ফল এবং বীজ প্রাপ্তি মানে হচ্ছে নিষেক প্রক্রিয়া। নিষেক প্রক্রিয়া বা ফার্টিলাইজেশন প্রক্রিয়ার গুরুত্ব বলতে বলেছে এবং যুক্তি সহ দেখাতে বলেছে। তাহলে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে আমরা নিষেক প্রক্রিয়া পড়েছি, পরিণতি পড়েছি, এবং হচ্ছে তাৎপর্য বা গুরুত্ব যাই লেখো না কেন সেটা হচ্ছে মার্ক করে রাখলাম। ফাইন। আচ্ছা, সো এরপরে আমরা চলে আসি, আমাদের এটা গেল। আচ্ছা, এইখানে আরেকটু বলে নিই, সবার মনে আবারও প্রশ্ন আসতে পারে যে এই অংশটা থেকে যেহেতু মিক্স কোশ্চেন আসছে, আপু তো বলছিলেন ক খ থেকে আসবে, এখানে গ থেকেও চলে আসছে। এইবার স্পেশালি 26-এর বোর্ড পরীক্ষায় এইরকম কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি কম। এবং তোমরা যখন পুরো সিকিউ সিরিজটা পড়বা, তোমরা এর আগেও দেখলা যে কতগুলো কোশ্চেনের মধ্যে হঠাৎ করে আমরা একটা কোশ্চেন পাচ্ছি যেখানে গতে হচ্ছে অন্য অধ্যায় থেকে কোশ্চেন আসছে। তো এগুলো নিয়ে প্লিজ কেউ বিচলিত হবা না। এগুলো আমার সময়ও আমি এটা নিয়ে প্যানিক করতাম, বাট পরে আমি দেখছি যে চিল ব্রো, এগুলো কিছুই হয় না। আচ্ছা, ঠিক আছে। সো চিত্রে পি থেকে কিভাবে গ্যামেট সৃষ্টি হয়, পি থেকে কিভাবে গ্যামেট সৃষ্টি হয়, আবারও সেম কোশ্চেন আসছে। তোমাদের মনে হচ্ছে না যে এই চ্যাপ্টার থেকে মনে হয় পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পড়লেই হয়ে যাবে? আসলেই তাই। তারপর হচ্ছে এম এবং এন প্রক্রিয়ার মধ্যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও অন্যটিতে হয় না, এটা ঘটা ভুলে চলে আসছে। এবং এইটাই হচ্ছে আসলে ঘ, এখান থেকে ঘ। হ্যাঁ, এইটুকু একটা কোশ্চেন আর এটা হচ্ছে ঘ কোশ্চেন। সো আমি এটা আবার মুছে দেই, নাহলে আমার আবার পরে যে কোশ্চেন মার্ক করে আসছি ওটা আবার ভুলে যাব। ওকে, ঠিক আছে। সো এটা একটা কোশ্চেন আর এটা একটা কোশ্চেন। সো এখানে অনেকক্ষণ পরে একটা খুবই ভালো কোশ্চেন বলতে পারো আসছে, সেটা হচ্ছে পরাগায়ন রিলেটেড কোশ্চেন। যে একই ফুলের মধ্যে পরাগায়ন, স্বপরাগায়ন এবং অন্য ফুলের মধ্যে পরাগায়ন, যেটা হচ্ছে পরপরাগায়ন, এই অংশটা আসছে। এবং এখানে বলতে বলেছে যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও অন্যটিতে হয় না। অর্থাৎ শুধুমাত্র তুমি পরাগায়ন কাকে বলে শিখলা, স্বপরাগায়ন, পরপরাগায়নের বৈশিষ্ট্য শিখলা, উদাহরণ শিখলা, পরীক্ষার হলে গিয়ে তুমি আসলে কখনোই পুরো মার্ক লিখে আসতে পারবা না যদি কিনা তুমি এই কোশ্চেনটা লেখার প্যাটার্ন সম্পর্কে অবগত না থাকো। সো আমি যেটা করব, আমি এখানে লিখবো তোমাদের বোঝার জন্য, যেটা লিখতেছিলাম সেটা হচ্ছে আমি এখানে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন লিখব। স্বপরাগায়ন এবং হচ্ছে পরপরাগায়ন, এই টপিকটা লিখছি। একই সাথে যেহেতু এই টপিক পরবর্তীতে আর আসবে না, বা এই টপিক থেকে আসলে এইরকম কোশ্চেনই বেশি আসে, সো আমি তোমাদেরকে এখনই এই কোশ্চেন লেখার প্যাটার্নটা বলে দিব। আচ্ছা, খুবই মনোযোগ দিয়ে শুনবা, স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে এম আছে, এমটা কি, উদ্দীপকে এমটা কি, এটা অনেক ভালোভাবে আমাদেরকে বলতে পারতে হবে। মানে আমি শুধু বললাম উদ্দীপকের এম এ স্বপরাগায়ন হইছে, মানে এটাতে আসলে মার্ক দেওয়া উচিত না, একটা টিচারের এটাতে মার্ক দেওয়া উচিত না। কারণ তুমি তো পাশের স্টুডেন্ট থেকে শুনেও লিখতে পারো যে এটাতে স্বপরাগায়ন হইছে, বাট তোমাকে এটা কি করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তুমি কি করবা,
তুমি লিখবা যে উদ্দীপকের এম চিত্রে দেখা যাচ্ছে যে একটা ফুলের মধ্যেই মৌমাছি দিয়ে আমাদের বা পরাগায়নের বাহক দিয়ে, আরো ভালো ভাষা ব্যবহার করলে আসলে মৌমাছি না বলে পরাগায়নের বাহক বলা উচিত, পরাগায়নের বাহক দিয়ে ওই ফুলের মধ্যেই পরাগায়ন দেখানো হয়েছে, যা স্বপরাগায়ন বা সেলফ আমাদের পলিনেশন হিসাবে পরিচিত। হ্যাঁ, অবশ্যই ইংলিশ টার্মগুলো থাকতে হবে সাথে। এরপরে তুমি হচ্ছে আগে এনটা বলো যে এন কি, এবং এন চিত্রে দেখানো হয়েছে যে একটি ফুল থেকে আরেকটি ফুলে পরাগায়নের বাহক হচ্ছে পরাগরেণু স্থানান্তর করেছে, যা পরপরাগায়ন বা ক্রস পলিনেশনের উদাহরণ বা পরপরাগায়ন হচ্ছে দেখানো হয়েছে। সো এরপরে তোমাকে যেটা করতে হবে, স্বপরাগায়ন এবং পরপরাগায়নের একটা ভালো মতো বইতে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে। এরপরে তোমাকে লিখতে হবে, এখানে লেখা আছে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও অন্যটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না। এবার তোমাকে লিখতে হবে যে স্বপরাগায়নে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, একটা দাগ দিবা, দিয়ে জাস্ট দুইটো পয়েন্ট লিখবা। কি, কেন সব মানে এম এবং এন প্রক্রিয়ার মধ্যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলে অন্যটিতে হয় না। সো স্বপরাগায়নের মধ্যে আমাদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না, কেন হয় না এটা তোমাকে উল্লেখ করতে হবে। যে একটা ফুলের মধ্যে, এবং তুমি কিন্তু তখন দুইটা পয়েন্ট লিখতেছো, একটা পয়েন্টে তুমি লিখবা যে একটা ফুলের মধ্যে পরাগরেণুই তার যে স্ত্রী স্তবকের যে গর্ভদণ্ড আছে বা গর্ভমুণ্ড আছে সেটাতে স্থানান্তরিত হয়, যার ফলে নতুন বৈশিষ্ট্য তৈরির সুযোগ থাকে না। কারণ একই ফুলের মধ্যে সাধারণত একই ধরনের বৈশিষ্ট্য থাকে। একদম নিজের ভাষায় কিন্তু আমি বলতেছি, আমি বইয়ের কোনো ভাষা বলছি না, তুমি এটাই লিখবা। এটা জাস্ট তুমি দুটো পয়েন্ট করে লিখবা, এবং তুমি আবারও সেম লিখবা যে অপর দিকে পরপরাগায়নের ক্ষেত্রে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, একটা হাইফেন তার দুইটা লাইন পয়েন্ট করে 1 এবং 2। একটা পয়েন্টে তুমি লিখবা যে যখন এক ফুল থেকে আরেক ফুলে পরাগরেণু স্থানান্তরিত হয় তখন এক ফুলের পরাগরেণু অপর ফুলের যে ডিম্বাণু আছে সেটাতে ট্রান্সফার হচ্ছে। তার মানে এক্ষেত্রে দুটি ফুলের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য মিশ্রিত হচ্ছে নিষেকের সময় বা যৌন জননের সময়, যার ফলে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটা সম্ভব। ক্লিয়ার? এইরকম ভাবে লিখলে মানে তুমি কি পড়তেছো, বই থেকে তো তুমি খালি পরাগায়নের মানে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের সংজ্ঞা পড়তেছো, বাদ বাকি সবকিছু তোমার নিজের বোঝার উপর ডিপেন্ড করে তুমি লিখতেছো। যেভাবে তুমি হচ্ছে এই অংশটা উদ্দীপকের থেকে ডেসক্রাইব করলা সেটাও তোমার নিজের ক্রিয়েশন। এরপরে তুমি যে বুঝাই বললা যে কেন স্বপরাগায়নে বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে না আর পরপরাগায়নে হচ্ছে, এটাও তোমার নিজের ক্রিয়েশন। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা চলে আসি আমাদের পরের চিত্রে, মানে পরের সৃজনশীলে। চিত্র এক্স কিভাবে গঠিত হয়। এই দেখছো অনেকক্ষণ পরে চলে আসছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। উদ্দীপকে উল্লেখিত এস ও টি উদ্ভিদের পরিস্ফুটনে কি ভূমিকা পালন করে। এস এবং টি, এস এবং হচ্ছে টি। আচ্ছা, এস একটা জিনিস দেখাইছে, সেটা খুবই মানে এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আমি এই কোশ্চেনটাতে একটু মার্ক করে দিচ্ছি। এই কোশ্চেনটা আসলে বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট। মানে এই কোশ্চেনটা যদি তুমি বুঝতে চাও তাহলে দেখা যাবে যে তোমাকে অনেক মানে ভেতরের ধারণা বুঝতে হচ্ছে। সো আমি আগে একটু এইটা লিখে নিই, সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি যে কোশ্চেনটা আছে সেটা একটু লিখে নিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা কিন্তু এটা পড়ে ফেলেছি পরপরাগায়ন এবং স্বপরাগায়ন যেটা, সেটা আমরা পড়ে ফেলেছি। এবং এইটাতে কি আপু চিত্র আঁকতে হবে কিনা যদি সময় পাও, যেহেতু ওই কোশ্চেনটা ছিল হচ্ছে ঘ মার্কের জন্য, উদ্দীপকের ওই চিত্রটা একটু দেখাই দিয়ে আসলে বেটার। উদ্দীপকের যে চিত্র আছে ওইটাই খালি একটু চিহ্নিত করে দেখাই দিয়ে আসলেই হয়ে যাবে। হ্যাঁ, বেশি কিছু করা লাগবে না যদি টাইম পাও। নট ম্যান্ডেটরি স্বপরাগায়ন এবং পরপরাগায়নের চিত্র আঁকা, বাট চিত্র আঁকলে ভালো। আচ্ছা, সো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আমি একটা কাজ করলাম, আমি হচ্ছে উপরেই লিখে ফেলাই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তোমরা কিন্তু একটা জিনিস নোটিস করবা যে কোনো কারণে কিন্তু এটা এইভাবে আসতে পারে যে স্ত্রী জনন কোষ বা হচ্ছে ডিম্বাণু তৈরি কিভাবে হয় সেটাও আসতে পারে, একই কথা। হ্যাঁ, জনন কোষ তৈরি,
ওকে ফাইন, ডান। সো আমরা আবার চলে আসি আমাদের যে কোশ্চেনটা আমরা পড়ছিলাম সেই জায়গাতে চলে আসি, এখানে চলে আসি। আচ্ছা, এখানে খুবই কিছু জিনিস আমাদের মানে মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা হচ্ছে আমাদের বলেছে শুক্রাণুর সাথে আসলে ডিম্বাণুর মিলন, যেটা আমাদের খুবই কমন নিষেক প্রক্রিয়া। বাট এখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন আরেকটা শুক্রাণু মিলিত হয় তখন কোন ধরনের প্রক্রিয়া ঘটে? তখন আমাদের ডাবল ফার্টিলাইজেশন হয়। মানে ফার্টিলাইজেশন মানে কি? নিষেক। সো শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন নিষেক, বাট যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আমাদের শুক্রাণু তো দুটো ছিল আমরা জানি, আরেকটা শুক্রাণুর মিলন ঘটে, তখন অলরেডি তো একটা ফার্টিলাইজেশন হয়ে গেছে, আরেকটা ফার্টিলাইজেশন হয়, যেটা হচ্ছে আমাদের ডাবল ফার্টিলাইজেশন। এই ডাবল ফার্টিলাইজেশন হওয়ার উদ্দেশ্য হচ্ছে শস্য উৎপন্ন হওয়া। আমাদের যখন নিষেক প্রক্রিয়া হচ্ছে, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটছে, তখন সেখান থেকে কিন্তু আমরা বীজ তৈরি হচ্ছে, ফল তৈরি হচ্ছে, বীজ তৈরি হচ্ছে, মেনলি হচ্ছে বীজ তৈরি হচ্ছে। বাট অপর দিকে সেকেন্ডারি নিউক্লিয়াস যখন শুক্রাণুর সাথে মিলন হচ্ছে, তখন সেখান থেকে আমাদের ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে এবং হচ্ছে আমাদের শস্য উৎপন্ন হচ্ছে। শস্য মানে তো তোমরা বোঝোই, ধানের শস্য, বীজের শস্য, এই হাবিজে যে শস্যগুলো আছে সেগুলোর কথা বলতেছে। এই শস্য কিন্তু আমাদের উদ্ভিদের পরিস্ফুটনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানো যে এই টাইপ অফ হচ্ছে শস্যগুলো যদি আমরা হচ্ছে মাটিতে ছিটিয়ে দিই, তাহলে ওখান থেকে আমাদের একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়া কিন্তু সম্ভব। আমি কিন্তু আমার বারান্দার হচ্ছে গাছে ধনিয়া বীজ যেটা সেটা ছিটিয়েছি এবং ওখান থেকে হচ্ছে ধনিয়া পাতা উৎপন্ন হচ্ছে। তো ধনিয়া কিন্তু এক ধরনের শস্যের মধ্যে পড়ে। সো এইখানে এই যে উদ্ভিদের পরিস্ফুটনে কি ভূমিকা পালন করে, এই স্টেপে ডাইরেক্ট যাওয়ার আগে তোমাকে অনেকগুলো স্টেপ আসলে এখানে পার করে আসতে হবে। প্রথমে পার করতে হবে যে এক্স চিত্রটা কি, তারপর পার করতে হবে ওয়াই চিত্রটা কি। খুবই ভালো হয় যদি তুমি এক্স চিত্রের চিহ্নিত ছবি, ওয়াই চিত্রের চিহ্নিত ছবি আঁকতে পারো। যদি মানে এই ছবিটাই জাস্ট তুমি চিহ্নিতকরণ করবা, তোমাদেরকে আমি যেভাবে শিখাইছি স্ত্রী গ্যামেটোফাইটের চিহ্নিত চিত্র, পুং গ্যামেটোফাইটের চিহ্নিত চিত্র। তুমি যখন এটা চিহ্নিত চিত্র করে ফেলবা, তখন তুমি জেনে যাবা যে এখানে এস এবং টি এর মানে টি এর যে মিলনটা সেটা আসলে কি, এস এর মিলনটা আসলে সেটা কি। এরপরে তুমি নিষেক প্রক্রিয়া বর্ণনা করবা যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে নিষেক। এরপরে তুমি আসবা ডাবল ফার্টিলাইজেশন প্রক্রিয়া কি, সেটার মিলনে যে শস্য সেটা, এবং এরপরে শস্যের তাৎপর্য কি সেটা তোমাকে লাস্টে লিখতে হবে এবং ওখানে এই কথাটা আসবে যে উদ্ভিদের পরিস্ফুটনে কি কি ভূমিকা পালন করে। এটা কিন্তু গতানুগতিক ধারা থেকে বেশ ভিন্ন ধাঁচের কোশ্চিন এবং এটা অ্যাজ এক্সপেক্টেড যশোর বোর্ডের কোশ্চিন। কারণ হচ্ছে যশোর বোর্ডে এরকম হচ্ছে গতানুগতিক ধারা থেকে একটু বাহিরের প্যাটার্নে হচ্ছে কোশ্চিন করে, মাঝে মাঝে কুমিল্লা বোর্ডও এরকম কোশ্চিন করতে দেখা যায়, যেগুলো সচরাচর অন্যান্য বোর্ডগুলো মানে সেন্টি খাওয়ার কিছু নাই। বাট ইটস ফ্যাক্ট যে অন্যান্য বোর্ডগুলোতে গতানুগতিক ধারায় প্রশ্ন করলো, এই সকল ক্ষেত্রে একটু ডিফারেন্ট প্যাটার্নে প্রশ্ন করে। যেরকম তোমরা দেখছো যে সব জায়গায় পুং গ্যামেটোফাইটের কোশ্চিন আসতে 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 একমাত্র যশোর বোর্ডেই হঠাৎ করে চলে এসেছে স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির কোশ্চিন। সো যারা ভিডিওটা যশোর বোর্ড থেকে দেখতেছো তারা এই জিনিসটা অবশ্যই একটু মাথায় নিয়ে যেও, তোমাদের কোশ্চিন কিন্তু সবসময় একটু মানে আলাদা ধাঁচের হবে। সো তোমাদের প্রিপারেশনটাও আলাদা ধাঁচের নিতে হবে। আমি যেহেতু যশোর বোর্ডে ছিলাম, আমি এগুলো সাক্ষী, এই জন্যই কথাটা আরো কনফিডেন্টলি আমি বললাম। ওকে ফাইন। এরপরে চলে আসি উদ্দীপকের চ এর উৎপত্তি ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে চিত্রটা হয়ে গেছে। চ মানে এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে এল এর উৎপত্তি ব্যাখ্যা করতে বলেছে, কারণ হচ্ছে এম আর এন এর তো একটা কোশ্চিন দিয়েছে। সো এল এর উৎপত্তি ব্যাখ্যা করতে বলেছে এবং এখানে আমাদের মূলত এল এর উৎপত্তি বলতে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বলেছে। সো একই কোশ্চিন। এম থেকে চিত্র এন সৃষ্টির ধাপসমূহ বিশ্লেষণ করো। এম থেকে এন মানে এম এ দেখানো হয়েছে, তোমরা খুবই কমন ফিগার তোমাদের কাছে এটা আমি জানি, সেটা হচ্ছে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনের ছবি, এবং ওখান থেকে যে এন মানে হচ্ছে আমাদের একটা ভ্রূণ তৈরি হয়েছে সেটার ছবি ব্যাখ্যা করতে বলেছে। এখন এইটা নিয়ে আমার অনেকগুলো কথা আছে, আমরা একটু বইতে যাই এবং বইয়ের যে ওই অংশটা আছে, সাধারণত আমরা সবাই যে কাজটা করে থাকি এবং এটাই স্বাভাবিক ব্যাপার, এই বইয়েরও তোমরা দেখবা যে উদ্ভিদ প্রজননের অংশ যত বড় করে পড়ানো হয়েছে সেই অনুযায়ী কিন্তু যে আমাদের
প্রাণী প্রজনন আছে সেটা কিন্তু এত বড় করে পড়ানো হয় নাই। তোমরা কিন্তু চাইলে এই অংশ যে কোশ্চেনটা নিয়ে আমি এখন আলোচনা করছি, এই যে এই কোশ্চেনটা নিয়ে যে আলোচনা করছি, এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমরা হচ্ছে এটা দেখাইতে পারো, কারণ এটাই আসলে বুঝাচ্ছে যে প্রথমে আসলে জাইগোট তৈরি হয়, এটা তোমরা এই করতে পারো। আচ্ছা, এরপরে যে ঘটনাটা আসলো আমরা একটু যাই। এই যে আমাদের এই জায়গাটা চলে আসলো, সেটা হচ্ছে কিভাবে একটা ভ্রূণ তৈরি হচ্ছে এবং এখানে বিভিন্ন সপ্তাহের কথা বলেছে। আচ্ছা, সো এই জায়গাতে আমাদের বইয়ের মধ্যে তো আসলে অনেক কিছু বলা আছে, অনেক কথাবার্তা বলা আছে, কিন্তু আসলে এই কোশ্চেনটার সূত্র বিন্দুটা হচ্ছে এই ছবিটাই, বর্ণনাও এই ছবি, যা আসছে সবকিছু এই ছবি। এখন তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসবে অবভিয়াসলি যে আপু এই চিত্রটা আঁকতে হবে কিনা। এখন দেখো, এই চিত্রটা যে আঁকবে অবশ্যই সে হচ্ছে একটা বোনাস পয়েন্ট পাবে, কারণ কষ্ট করে চিত্রটা এঁকেছে। কিন্তু আমার মনে হয় এই চিত্র যদি অ্যাজ ইট ইজ তুমি পরীক্ষার হলে আঁকতে চাও, তোমার হিউজ লেভেলের টাইম ব্যয় হবে। সো এই চিত্রটা খুব শর্টে কাটে আঁকা তোমার শিখতে হবে। প্রথম কথা, এই ছবিটা পড়ার জন্য সবার আগে টাইমগুলো আগে মার্ক করে পড়তে হবে। প্রথমে তো শুক্রাণু ডিম্বাণু মিলন দেখাচ্ছে, এটা তোমরা সবাই আঁকতে পারবা। এরপরে হচ্ছে 36 ঘন্টা, 72 ঘন্টা, 4, 5, 8, 28, 38। আমি এভাবে একদম ঠাস ঠাস করে পড়ে ফেলছিলাম। 4, 5, 8, 28, 38, খুবই সহজ। 4, 5, 8, 8-এর পরে 28, 38, ঠিক আছে। এবং এই টাইমটা পড়লে যেটা আরো লাভ হয়, এখান থেকে একটা এমসিকিউ প্রতিবার মাস্ট আসে, ওই এমসিকিউটাও এর মধ্যে কভার আপ হয়ে যায়। এখন দেখো, একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পরে যে জাইগোট তৈরি হয়েছে, যেটা অলরেডি আমি উপরের ছবিতে দেখাই নিয়ে আসছি, এটা তোমরা জানো। এই জাইগোটটা প্রথমে দুইটা কোষ হবে, খুবই অবভিয়াস ব্যাপার। একটা কোষ যখন ভাঙে দুটো কোষই হয়, এবং সেই স্টেজটাই দেখানো হয়েছে যে কোষ বিভাজন শুরু হয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এখানে এত এফোর্ট দিয়ে কিছু পড়ার মতো আছে। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে জাইগোটের পরের স্টেজটার নাম হচ্ছে, তো আমি বললাম যে দুইটা কোষের একটা স্টেজ। এর পরের স্টেজটা হচ্ছে মরুলা। এবং তোমাকে এখানে পড়ার মতো বিষয়, তুমি তো অলরেডি 72 ঘন্টাও জানো, তুমি এখানে পড়বা 16 কোষ বিশিষ্ট একটা গঠন হচ্ছে মরুলা। যখন একটা 16 কোষের একটা স্ট্রাকচার দেখা যায়, তখন সেটা হচ্ছে মরুলা। এবং এরপরের যেটা, সেটা হচ্ছে 4 সপ্তাহ পরে ভ্রূণথলি তরলের মধ্যে ভাসতে শুরু করে। একটা ভ্রূণথলি তৈরি হয় যেটা একটা পানির মধ্যে ভাসে, হ্যাঁ। এবং এর সময় হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়। বিশ্বাস করো এইটা যে এত ইম্পর্টেন্ট, যদিও আমি সিকিউ ক্লাস নিচ্ছি, বাট তার মধ্যে যেহেতু চলে আসছে, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। সো এইটা আসলে এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে হৃদস্পন্দন কয় সপ্তাহ পর শুরু হয়, মস্তিষ্কের গঠন কয় সপ্তাহ পর শুরু হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। 5 সপ্তাহ পরে ভ্রূণের বৃদ্ধি চলতে থাকে এবং হাত ও পায়ের গঠন মুকুলের মতো অঙ্গাণু সৃষ্টি হয়। মুকুলের মতো অঙ্গাণু কখন সৃষ্টি হয়, এটা আরেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো ব্যাপার হচ্ছে তোমাদেরকে জাস্ট অ্যাজ ইট ইজ এই লাইনগুলো ঠাস ঠাস করে পড়ে ফেলতে হবে। তোমাদের কাজই এটা, এই জায়গাতে তোমাদের কাজটাই এটা। এবং প্রায় 8 সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হয়, এটাও কোশ্চিনে আসে। ফিটাস কাকে বলা হয়, কখন বলা হয়, এখান থেকে কিন্তু মরুলা কাকে বলে, ফিটাস কাকে বলে, অমরা কাকে বলে, এই সকল কোশ্চিন হচ্ছে কতে আসতে দেখা যায়। এখন নেক্সটে আসি। তোমরা তো বুঝতে পারছো যে আসলে এইগুলা বুঝানোর কিছু নাই, এখানে মেনলি হচ্ছে তোমাদের লাইনগুলো পড়ে ফেলতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ যেটা আমি বলবো এই ছবির ক্ষেত্রে, সেটা হচ্ছে চিত্র। দেখো, এই চিত্র তো এত ডিজাইন করে আঁকার কিছু নাই, জাস্ট দুটো সেল। এটা এই চিত্রে হচ্ছে 16টা সেল। এটা এই চিত্রে হচ্ছে আমাদের জাস্ট এরকম একটা অংশ আসবা, সিমের বিচির মতো, কিডনির মতো একটা অংশ। ওই কিডনির মতো অংশে এখানে একটু হালকা একটু ভ্রূণের মতো এক্সটেনশন দিবা। এরপরে তুমি ভ্রূণটা হচ্ছে একটু বড় করে আঁকবা। তোমার এর পরের কাজ হচ্ছে ভ্রূণটা ক্রমাগত একটু একটু করে বড় করে আঁকা, ব্যাস। মানে বাচ্চাটা একটু বড় করে আঁকেন। এই বাচ্চা আঁকতে গিয়ে প্লিজ ভুলেও কেউ এক্সট্রা এফোর্ট দিবা না। এটা এক্সট্রা এফোর্ট দিলে এখানে মোটেও এক্সট্রা মার্ক দিবে না। ইন মাই ওপিনিয়ন এই কোশ্চেনটা স্কিপ করা। বাট তারপরেও আমরা তো শিক্ষক, তোমরা স্টুডেন্ট, সো আমাদেরকে সব পড়াইতে হবে এবং পরীক্ষার হলে তোমাদের বেস্ট প্রিপারেশনটা নিয়ে দেওয়াতে হবে, এই কারণে হচ্ছে এটা দেখাই দেওয়া। বাট আমি আমার একদম যদি ক্লোজ কোনো স্টুডেন্ট বা তোমাদেরকেও আমি ক্লোজ ভেবে বলতেছি, ইন মাই ওপিনিয়ন এই কোশ্চেনটা স্কিপ করা। এই কোশ্চেনটাতে যে পরিমাণ এফোর্ট দেওয়া যায় সেই অনুযায়ী মার্কটা আসলে আসে না।
বাট কেউ যদি আঁকো এই দুটো জায়গাতে প্লিজ কেউ এক্সট্রা এফোর্ট দিবা না, এটা আর্টিস্টিক হওয়া লাগবে না, ঠিক আছে? ওকে ফাইন, এই কোশ্চেনটা আমরা পড়ে ফেললাম। এটা আমি আর লিখলাম না আলাদা করে, যেহেতু এটা আমার ক্রাইটেরিয়ার মধ্যে আসে না, সো আমি এটা লিখি নাই। PAX এর গঠন ব্যাখ্যা করো। PAX এর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, পি চিত্রে এক্স এর গঠন মানে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের গঠন প্রক্রিয়া, এক্স এর গঠন প্রক্রিয়া, স্ত্রী গ্যামেটোফাইটের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে। জীবজগতের অস্তিত্ব রক্ষায় পি এর ভূমিকা বিশ্লেষণ করো। আচ্ছা, পি এর ভূমিকা, পিতে মূলত নিষেক দেখাইছে, তোমরা খেয়াল করলে দেখবা পিতে কিন্তু নিষেক দেখাইছে। পিতে কিন্তু স্ত্রী, যদিও এটা একটা স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ বা স্ত্রী স্তবকের অংশ, বাট এখানে মূলত নিষেক প্রক্রিয়া দেখাইছে। সো ফোকাস অন যে নিষেক প্রক্রিয়ার ভূমিকা বিশ্লেষণ করা, এবং নিষেক প্রক্রিয়ার ভূমিকা তোমরা হচ্ছে সবাই অবশ্যই 8টা পয়েন্ট করে হচ্ছে পড়ে ফেলবা। আচ্ছা গেল, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়ার ধারাবাহিক পরিবর্তন বর্ণনা করো। নিষেকের পর ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে ভ্রূণ গঠিত হয়। এ সময় একটি অস্থায়ী অঙ্গ ভ্রূণ ও মায়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আচ্ছা ওকে, ধারাবাহিক প্রক্রিয়া মানে যেটা আমি অলরেডি দেখায় আসলাম সেটা, ভ্রূণের বৃদ্ধি ও সুষ্ঠু বিকাশে উল্লেখিত অঙ্গের হচ্ছে গুরুত্ব বিশ্লেষণ করো। এইটাও পুরো 23 সালে আসছে। এখন এই কোশ্চেনগুলোর গুরুত্ব অনেকটাই কমে গেছে, হঠাৎ করে একটা বোর্ডে চলে আসে এই কোশ্চেনগুলো, তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ 24 সালেও আসে নাই, 25 সালেও আসে নাই, 23 সালে হঠাৎ করে এটা এসেছে। সো তোমরা চাইলে এই অংশটা হচ্ছে পড়তে পারো, বাট অন্যান্য অংশগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়াটা এখানে ইম্পর্টেন্ট। এই অংশটা এমসিকিউর জন্য পড়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখান থেকে আসলে কোশ্চেনের অ্যান্সার লিখতে গেলে খুব একটা বেশি মার্ক ক্যারি করা পসিবল হবে না। যেমন এখান থেকে নিষেকের গঠন প্রক্রিয়া বর্ণনা বা নিষেকের গুরুত্ব লিখলে যে পরিমাণ মার্ক পাওয়া যায়, ভ্রূণের বৃদ্ধি এবং সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে লিখলে আমাদের বইয়ের অংশটা এত বেশি ন্যারোয়ার বা সংক্ষিপ্ত, সেখান থেকে আসলে বেশি মার্ক ক্যারি করা পসিবল হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে এটা খুবই দারুণ একটা কোশ্চেন, যশোর বোর্ডে আবারও গতানুগতিক ধারা থেকে একটু এক্সেপশনাল কোশ্চেন আসছে। একটা আদর্শ ফুলের 5টা অংশের চিহ্নিত চিত্র অঙ্কন আসছে। এটা তোমরা প্লিজ আমার যে আর্টের ভিডিওটা আছে ওটাতে দেখবা। ওটাতে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু খুবই কম আসে, দেখছোই তোমরা। কিন্তু ওটাতে আমি ওটা কেন শিখাইছি, কারণ তুমি যখন প্রত্যেকটা অংশের বর্ণনা স্পেসিফিক্যালি পারবা না, তখন যে সমস্যাটা হবে, তুমি আসলে কোশ্চেনটা ভালো করে লিখতে পারবা না। কোশ্চেনটা ভালো করে লেখার জন্য মাস্ট তোমাকে আসলে প্রত্যেকটা অংশের বর্ণনা শেখা উচিত। সো এইটার ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা ওই স্পেসিফিক্যালি একটি আদর্শ ফুলের গঠনের ভিডিওটা হচ্ছে দেখবা, ড্রয়িং এর যে প্লেলিস্ট আছে সেখান থেকে। আর ও এস দ্বারা সৃষ্ট কোষের মিলনের ফলে উদ্ভিদের বংশ বিস্তার সম্ভব। আর এবং এস, আর এ কি উৎপন্ন হয়, এস এ কি উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, এবং সেখান থেকে কিভাবে বংশবৃদ্ধি হলো। এখানে যদি ছবি আঁকতে চাও, কিসের ছবি আঁকবো? পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইটের ছবি আঁকবো। একটা কথা যেহেতু বারবার বলছি, এটা চিত্র অঙ্কনের সময়ও আমি বলেছিলাম, আরো কনফিউশন ক্লিয়ার করার জন্য আর একটু বলে দেই। যখন একটা প্রক্রিয়া আসছে যে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, তখন কোশ্চেনের প্যাটার্নটা যেমন হয়, আর এটা হচ্ছে উৎপত্তির কোশ্চেন, এবং এই উৎপত্তির কোশ্চেনে যে এইগুলো আঁকার দরকার নাই, এটা দেখাইছে কোশ্চেনটা সৃজনশীল বোঝার জন্য দেখাইছে, বাট দরকার নেই। তুমি চাইলে এইটা থেকে এটা দেখাইতে পারো যদি টাইম থাকে, না হলে এখান থেকে স্টার্ট করলেও হয়ে যাবে। লাস্টে তো অবভিয়াসলি দরকারই নাই, এই ফুলটা আঁকার কোনোই প্রয়োজন নাই, এক্সেস অংশ। পুং গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন হচ্ছে ধাপ, এটা হচ্ছে একটা প্রক্রিয়ার ছবি, আর এইটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের ছবি, শুধু পুং গ্যামেটোফাইটের ছবি। একইভাবে এই ছবিটাতে আসো, এটা তো সেম, এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির ছবি, আর এই ছবিটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের ছবি, ঠিক আছে? সো এইখানে যেহেতু উৎপত্তি চাই নাই, তারপরও আমি ছবিটা আঁকতে চাচ্ছি, বা এখানে কেউ চাইলে হচ্ছে নিষেকের ছবিটা আঁকতে পারো, বাট নিষেকের ছবিটা আঁকা এখানে ওয়াইজ ডিসিশন আই থিঙ্ক হবে না, বাট আঁকলে সমস্যা নাই। তোমরা নিষেকের ছবিও আঁকতে পারো। নিষেকের ছবি আঁকতে যেহেতু টাইম লাগে, কম্পারেটিভলি একটা পুং গ্যামেটোফাইটের ছবি আঁকতে কিন্তু অনেক কম সময় লাগে। এই যে দেখো, দেখছো?
আমি চিহ্নিতকরণ করছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে কত শর্টকাটে হচ্ছে এই ছবিটা আঁকা যায়। দেখছো কত কম সময় লাগছে। এটা নিষেকের ছবি আঁকতে গেলে কিন্তু বেশ টাইম লাগে। সো টাইমটা বাঁচানোর জন্য তুমি কিন্তু এই ছবি দুটো চিহ্নিতকরণ করতে পারো এবং এই বর্ণনাটা কমপ্লিট করতে পারো। এই অধ্যায়ে ভালো মার্ক ক্যারি করার মেন টোটকাটা হচ্ছে ছবি আঁকো, ইংলিশ টার্ম লেখো, স্টেপ বাই স্টেপ লেখো। ছবি আঁকো, ইংলিশ টার্ম লেখো, স্টেপ বাই স্টেপ লেখো, মার্ক কেউ আটকাইতে পারবে না। পি অংশে উৎপন্ন গ্যামেটের উৎপত্তি ব্যাখ্যা করো, অলরেডি বলা হয়ে গিয়েছে। উদ্দীপকে পি এবং কিউতে উৎপন্ন গ্যামেট দুইটির মিলনে উদ্ভিদ কুলকে টিকিয়ে রেখেছে। পি এবং কিউ এর গ্যামেট কিভাবে উৎপন্ন হলো এই ছবিটার মতো করে এই ছবিগুলো চিহ্নিত করতে পারো। তারপরে হচ্ছে দুটোর মিলনে নিষেক হলো সেটার বর্ণনা আসবে, নিষেক কাকে বলে বর্ণনা আসবে, নিষেকের গুরুত্বতে চলে আসবে যে কিভাবে উদ্ভিদ কুলকে টিকিয়ে রেখেছে। এগেইন পি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। পি কিন্তু কি একটু খেয়াল করো, পি কিন্তু হচ্ছে আমাদের স্ত্রী স্তবকের অংশ না বা স্ত্রী গ্যামেটোফাইটের অংশ না। পি কিন্তু আমাদের হচ্ছে পুং জনন কোষ, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইটের অংশ। পি এবং কিউ এর মিলনের ফলাফল বিশ্লেষণ করো। এখানে কিন্তু নিষেক প্রক্রিয়াটা অবশ্যই ছবি এঁকে দেখাইতে হবে, অবশ্যই, বাট আবারও স্টেপ বাই স্টেপ। উদ্দীপকের বর্ণনা, দেন হচ্ছে আমার নিষেকের বর্ণনা, পি কি কিউ কি নিষেকের বর্ণনা, দেন আমাদের হচ্ছে ফলাফলটা কি। আমরা কিন্তু 23 সালে চলে আসছি, এখন কিন্তু তোমরা খেয়াল করতেছো আমাদের কিন্তু আর কোশ্চিন নতুন করে আবিষ্কার হচ্ছে না। ই থেকে জন কোষ তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আমরা অলরেডি জানি এক্স এবং ওয়াই উভয় সুবিধা অসুবিধা রয়েছে। এই কোশ্চিনটাই কিন্তু একটু ঘুরে আসছিল, তোমরা যদি মনে করে দেখে থাকো 25 সালে এই সেম উদ্দীপক দিয়ে কোশ্চিনটা ঘুরে আসছিল, যেখানে বলেছে সুবিধা অসুবিধা না, যেখানে আমাদের বলেছিল যে একটাতে হচ্ছে নতুন প্রজাতি মানে নতুন প্রকরণ তৈরি হবে, নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হবে, আর একটাতে হবে না। হ্যাঁ, সুবিধা অসুবিধার ক্ষেত্রেও আমরা বলতে পারি, যেমন একটা সুবিধা আমি তোমাদেরকে বলতে চাই, স্পেশালি মেনশন করতে চাই, যখন নিজেরই ফুলের মধ্যে পরাগায়ন হয়, একটা তো অসুবিধা যে নতুন প্রকরণ তৈরি হচ্ছে না, আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পরাগরেণুর অপচয়টা কম হয়। কারণ পরাগরেণুকে তো লং ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে না। এই লং ডিস্টেন্স ট্রাভেল করাটাও কিন্তু একটা হচ্ছে মানে নেগেটিভ সাইড, যে পরাগরেণুকে আরো জায়গায় যাইতে হইতেছে, সেখানে আবার ও আরেকজনকে পাবে কিনা সেই পরাগরেণু অ্যাকসেপ্ট করার জন্য, এগুলো কিন্তু বিভিন্ন কোশ্চিন মার্ক থেকে যায়। কিন্তু যখন হচ্ছে আমার দূরবর্তীতে যাইতেছে তখন ডিস্টেন্স বেশি কভার করতেছে, তারপরে হচ্ছে বাহককে বেশি ডিস্টেন্স কভার করতে হচ্ছে, দূরবর্তী ফুলে যাচ্ছে, এগুলো কিন্তু এটার অসুবিধা। সো সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা তোমরা পরে এটার কি সুবিধা বলবা এটা বলে দিলাম একবারে। আচ্ছা, উদ্দীপকে এস এর স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি ব্যাখ্যা করো। অলরেডি বলা হয়ে গিয়েছে প্রজাতি অস্তিত্ব রক্ষা এস এবং আর এর সংগঠিত পরাগণের মধ্যে কোনটি অধিক কার্যকরী। এটা মনে হয় এস ছিল, এটা মনে হয় আর ছিল, জ ঝ চলে আসছে। সো জবা সহবাসী উদ্ভিদ, পেঁপে ভিন্নবাসী উদ্ভিদ। এই সহবাসী আর ভিন্নবাসী টার্মটা আমাদেরকে একটু জানতে হবে। এটা কিন্তু ওই সে পরাগায়নের কনসেপ্টই হচ্ছে বলেছে প্রজাতির অস্তিত্ব রক্ষায় সবসময় পরপরাগায়ন গুরুত্বপূর্ণ, কারণ পরপরাগায়ন হলে ভ্যারিয়েশন ক্রিয়েট হয়, ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে অ্যাক্টিভিটিস ক্রিয়েট হয়। এই জন্য হচ্ছে পরপরাগায়ন হলে আমাদের হচ্ছে দেখো একটা ফুল একই রকম ক্যারেক্টারের অধিকারী, একটা ঝড় আসছে ওই গাছের কেউ যদি না টেকে ও টিকবে না, কিন্তু নতুন যদি একটা ফুল তৈরি হয় যার মধ্যে ডিফারেন্ট ক্যারেক্টার আছে, সে কিন্তু ওই প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে উদ্ধার করতে পারবে। এখন ঝড় বলতে কিন্তু আমি বুঝাইতে চাইছি যে মনে করো বাহিরের কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, হ্যাঁ, এইটাকে বুঝাতে চাইছি। আচ্ছা, সো সহবাসী এবং ভিন্নবাসী। সহবাসী মানে হচ্ছে একই দেহে বাস যার, মানে একই দেহেই পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই থাকবে। আর ভিন্নবাসী মানে হচ্ছে একটা দেহে পুংস্তবক থাকলে আরেকটা দেহে স্ত্রীস্তবক থাকবে। তাহলে যারা সহবাসী তাদের মধ্যে কিন্তু স্বপরাগায়ন হচ্ছে, কারণ ওরা একই দেহে তো ওরা দুই ধরনের উদ্ভিদকে নিয়ে থাকতেছে, মানে দুই ধরনের লিঙ্গ নিয়ে থাকছে। উদ্ভিদ না, একই উদ্ভিদের দেহে দুই ধরনের লিঙ্গ নিয়ে থাকছে, মানে
পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে। তোমরা অনেক সময় শুনবা যে পেঁপে গাছ হচ্ছে, এই যে দেখো পেঁপে গাছ হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। কেন? তোমরা অনেক সময় শোনো না যে এটা হচ্ছে পুরুষ পেঁপে। তোমরা জবার কথা চিন্তা করো, জবা ফুলের কিন্তু একই ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক আছে। তার মানে একটা গাছের মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবক আছে, একটা ফুলের মধ্যেও পুংস্তবক স্ত্রীস্তবক আছে। কিন্তু পেঁপেতে একটা গাছের মধ্যে অনেক সময় থাকে, বলি যে পুরুষ পেঁপে গাছ। এইটা তাহলে পুরুষ পেঁপে গাছে কিভাবে হচ্ছে ফল হবে? কখনোই একটা পুরুষ ফুলে ফল হয় না, কিন্তু একটা স্ত্রী গাছ সেটাতে কিন্তু ফল হতে পারে। কারণ ওই যে পরাগরেণু বা শুক্রাণু অন্য জায়গা থেকে উড়ে এসে বসতে পারে। কিন্তু একটা, এটা খুবই আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে এই ফ্যাক্টটা, যে একটা পুরুষ ফুল কখনোই প্রজননে অংশগ্রহণ মানে তার বংশবৃদ্ধি করতে পারবে না, সম্ভব না। একটা পুরুষ ফুল থেকে কখনোই ফল হওয়া সম্ভব না, ঠিক আছে? কিন্তু একটা স্ত্রী ফুল, সেখান থেকে কিন্তু ফল হওয়া সম্ভব। আর যদি পুং এবং স্ত্রী দুটো থাকে সেটা থেকে অবভিয়াসলি হবে। তো আমরা এভাবে মনে রাখবো, ভিন্নবাসী মানে হচ্ছে দুটো ডিফারেন্ট দেহে তাদের ডিফারেন্ট লিঙ্গ আছে, তাহলে এটা পরপরাগায়ন হবে। তো এখন পরপরাগায়ন কি, ভিন্নবাসী কি, সহবাসী কি, আগে সহবাসী কি, ভিন্নবাসী কি, তারপরে কেন সহবাসীতে স্বপরাগায়ন হচ্ছে, কেন ভিন্নবাসীতে পরপরাগায়ন হচ্ছে, এই কথাগুলো বলতে হবে। ভিডিওটা অনেকটাই মাঝখান বরাবরে, তারপরেও আমি একটা কথা সবাইকে এই স্টেজেই বলতেছি, আমি চাই যে পুরো ভিডিওটা যারা দেখছো তারা উপকৃত হয়, এই জন্য আমি কথাটা মাঝখানে বলছি, ইচ্ছা করে বলছি। সেটা হচ্ছে এই যে টেকনিকগুলো শেখালাম, পুরো ক্লাসটা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে করতেছিলাম, তোমরা কিন্তু অনেকগুলো ট্রিক্স শিখছো যেটা দিয়ে সৃজনশীল লেখা যায় বা সৃজনশীল লেখা এভাবেই উচিত। নাম্বার 1 নম্বর টেকনিকে কিন্তু শিখাইছেন যে উদ্দীপককে ভ্যালু দাও, উদ্দীপক সম্পর্কে কিছু লিখতে শিখো। এটা তোমরা সব কোশ্চিনে অ্যাপ্লাই করবা, সব সাবজেক্টে অ্যাপ্লাই করবা, কোনো সাবজেক্টে এই অ্যাপ্লাইটা বাদ দিবা না। চিত্র, এক্স এর উৎপত্তি, আবারও এক্স এবং ওয়াই এর মিলন জীবজগৎকে টিকিয়ে রেখেছে, আমি আর বলবো না। তারপরে হচ্ছে এটা বি থেকে সি সৃষ্টির প্রক্রিয়া, ভ্রূণ থেকে মানব শিশু কিভাবে তৈরি হলো সেটা, সপুষ্পবুদ্ধির জীবন সংখ্যা স্পোরোফাইটের বিকাশ আছে, এটা দরকার নাই, এটা অনেক আগেকার কোশ্চেন। ও চিহ্নিত অংশে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া, এম এর দুইটি ফলাফল তুলনামূলক আলোচনা করো, পরাগায়ন চিত্র অলরেডি ডান, ওকে ডান। এই ছবিটা অলরেডি তোমাদেরকে বলেছি। উদ্দীপকের প্রক্রিয়াটিতে হরমোনের গুরুত্ব বিশ্লেষণ করো, সি হুইচ দ্য ওয়ার্ড ইজ অ্যান্ড where the exceptional question comes from। আমি আগেও বলছি হরমোনের গুরুত্ব হঠাৎ করে কোন বোর্ডে আসছে, যশোর বোর্ড 2022 আসছে। হ্যাঁ, এটাই হয়ে থাকে। সো ভিডিওটার মাঝখানে যারা দেখতেছো তারা কিন্তু অবশ্যই মানে জিনিসটা মাথায় রেখো। হ্যাঁ, এবং যশোর বোর্ড হইলেও কমেন্ট করো যে হ্যাঁ আপু, আমি জানি তোমরা কমেন্ট করবা যে আপু আমি যশোর বোর্ডে না, আমার কপাল পড়ে গেছে, এরকম বাবার কিছু না, আমিও কিন্তু যশোর বোর্ডে ছিলাম। আচ্ছা, সো হরমোনের গুরুত্বর ক্ষেত্রে ভালো হয় আমাদের বইতে যতগুলো হরমোন আছে ততগুলো হরমোনেরই স্পেসিফিক্যালি 2-4টা করে, 4টা বৈশিষ্ট্য লেখা সম্ভব না, বইয়ে হরমোনই আছে হচ্ছে 6-7টা। সো সবগুলো 2টো করে বৈশিষ্ট্য লিখতে গেলে 12টা বৈশিষ্ট্য হয়ে যায়, একটা করে বৈশিষ্ট্য লিখলেও হবে। হাইয়েস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ হরমোনগুলো 2টো করে বৈশিষ্ট্য। আচ্ছা, অনেকের এই জায়গাতে একটা কোশ্চেন থাকে, আপু হরমোনের অংশটা কিভাবে পড়বো? হরমোনের অংশ পুরোটাই এমসিকিউর জন্য পড়তে হবে, এটা সিকিউর জন্য পড়ার আসলে দরকার নাই। এমসিকিউর জন্য যখন পড়বা 2-1টা জিনিস দেখবা তোমার মেমোরিতে চলে আসবে, এরকম কোশ্চেন চলে আসলে তুমি লিখতে পারো, বাট আই বিলিভ এরকম কোশ্চেন আসবে না। আচ্ছা, সো এরপরে হচ্ছে এই অংশে গ্যামেটোফাইটের উৎপত্তি, সেম পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টিতে বি এর পরিস্ফুটন হচ্ছে বিশ্লেষণ করো। বি এর পরিস্ফুটন বলতে আমাদের এখানে হচ্ছে, এখানে যে গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক আছে, ডিম্বকের পরিস্ফুটন বিশ্লেষণ করতে বলছে। সো একটা ডিম্বক তৈরি হওয়ার জন্য আগে কিন্তু স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হতে হবে, তারপরে ডিম্বক তৈরি হতে হবে। এ এবং বি এর মিলনের ফলাফল আমি আর এগুলো বলতেছি না। তারপরে হচ্ছে বি চিত্রের প্রক্রিয়াটি চিহ্নিত চিত্রের মাধ্যমে হচ্ছে দেখাও, এটা হচ্ছে জাইগোট তৈরি মানে নিষেক প্রক্রিয়া তৈরি, সেটা নিষিক্তকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, এ এবং বি অপরিহার্য, আবারও চলে আসছে এই কোশ্চিনটা। ওকে ফাইন, আমাদের নিষিক্তকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, সেম কোশ্চিন বারবার আসতেছে। বরিশাল বোর্ডে একটা এক্সেপশনাল কোশ্চিন আসছে হঠাৎ করে, যে এক্স ভ্রূণের গঠনে ওতপ্রোতভাবে জড়িত অমরার
যে হচ্ছে ভূমিকাটা সেটা বলেছে, এবং মানব প্রজননে ওয়াই এর ভূমিকা মানে ওই যে হরমোনের ভূমিকা। হ্যাঁ, হরমোনের ভূমিকা আসলে অবশ্যই হরমোন কাকে বলে, হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, এগুলো লিখে তারপরে ভূমিকা লিখতে হবে। সো এটা গেল এ এবং পি চিত্রটি কিভাবে, এইগুলো আই থিঙ্ক আর দরকার নাই। এখানে হচ্ছে একটু এইচআইভি সম্পর্কে একটা কোশ্চিন আসছে, আই থিঙ্ক এটা ময়মনসিংহ বোর্ড অথবা মাদ্রাসা বোর্ড হবে। সো হচ্ছে এইখানে একটু এক্সেপশনাল কোশ্চিন আসছে অনেক বছর পরে। আর মোটামুটি আমরা 21 সালের কোশ্চিনে চলে আসছি। আর মোটামুটি তোমরা যদি এই পুরো স্লাইডটা চেক করো, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই স্লাইডটা। সো এটা যদি চেক করো, বা এমনি তো টেস্ট পেপার, এই স্লাইড চেক করতে হবে এমন না, টেস্ট পেপার চেক করে তোমরা খেয়াল করে দেখবা যে আর কোনো এক্সেপশনাল কোশ্চিন তোমরা হচ্ছে পাবা না। সো আমি এখন চলে যাই আমার প্রমিস করা জায়গায়, যেটা আমি এতক্ষণ লিখছি, এই জায়গাটা আমরা চলে আসি। হ্যাঁ, এটাতে চলে আসি। আচ্ছা, সো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, আমি বারবার বলেছি এই কোশ্চেন দুটো আসলে চিত্র আঁকতে হবে, এবং এই চিত্রতে তুমি যা লিখতেছো, যা আঁকাচ্ছ, সেগুলোর স্টেপটা বর্ণনা করতে হবে। এটাই তোমার কাজ, ঠিক আছে? একটা চিত্র বর্ণনা। সো চিত্র অঙ্কনটা দেখলেই তোমরা এটা পেরে যাবা। এরপরে চলে আসি নিষেক প্রক্রিয়া, পরিণতি এবং হচ্ছে তাৎপর্য। এখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের কিছু এক্সেপশনাল কোশ্চেন আছে, যেটা আমি দাগায় রাখছি। একটা হচ্ছে তো এটার ভূমিকা, এটা গেল। আরেকটা হচ্ছে ফল এবং বীজ সৃষ্টিতে চিত্র ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। এটা আমি অলরেডি অনেকগুলা কোশ্চেনের মাঝখানে বলেও দিয়েছি যে স্টেপ বাই স্টেপ এটাতে লিখতে হবে। ওয়াই চিত্র কি, এক্স চিত্র কি, ওয়াই চিত্রের চিহ্নিত, এক্স চিত্রের চিহ্নিত। এরপরে লিখতে হবে যে একটা ওয়াই বা একটা ডিম্ব বা একটা স্ত্রী স্তবক কখনো একা একা একটা ফল বা বীজ তৈরি করতে পারে না। পারতপক্ষে তোমার মনে হতে পারে যে এই ফুলটা থেকেই তো তৈরি হচ্ছে, বীজ তৈরি হয়ে গেছে বা ফল তৈরি হয়ে গেছে, বাট আলটিমেটলি এই বীজ বা ফল তৈরি হতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটার হেল্প নিতে হবে বা শুক্রাণুর হেল্প নিতে হবে, ঠিক আছে? ওকে, সো ফল এবং বীজ সৃষ্টিতে উদ্দীপকের ওয়াই চিত্র এক্স এর উপর নির্ভরশীল। এই জিনিসটা হচ্ছে আমাদের এভাবে অঙ্কন করে তোমরা সুন্দর করে বুঝিয়ে লাস্টে হচ্ছে নিষেকের তাৎপর্যটা লিখে দিবা। আচ্ছা, এরপরে আসি যে এক্স এবং ওয়াই এর ভূমিকা। এই কোশ্চেনটা অনেকবার আসছে। সো একবার আমি যেটা বললাম, এক এক সময় এক একটা চিহ্নিত করা থাকবে, তোমাকে স্টেপগুলো প্রপারলি ফলো করতে হবে। প্রথমে আমি আসি যে এক্সটা কি। এক্স পরাগধানী, কিন্তু পরাগধানীর ভেতরে কি থাকে, পরাগধানীর স্ট্রাকচারটা কি, এটা তোমাকে উল্লেখ করতে হবে। পরাগধানীর ভেতরে পরাগথলি থাকে, পরাগথলির ভেতরে পরাগরেণু থাকে, পরাগরেণু পরবর্তীতে পুং গ্যামেটোফাইটের জন্ম দেয়। পুং গ্যামেটোফাইটের স্ট্রাকচারটা চাইলে এখানে ছবি আঁকতে পারো। এবং পুং গ্যামেটোফাইটে আমাদের হচ্ছে পুং জনন কোষ বা হচ্ছে শুক্রাণু থাকে, যেটা পরবর্তীতে আমাদের নিষেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং পরাগরেণুই মূলত বৈশিষ্ট্যটা বহন করে। পরাগায়নের ক্ষেত্রে পরাগরেণুই মূলত হচ্ছে আমাদের ক্যারি করে নিয়ে যায়। এই কথাগুলো আমাদের ভূমিকার মধ্যে আসতে হবে স্টেপ বাই স্টেপ, পর পর বর্ণনা করে। এরপরে যদি ওয়াই এর কাছে আসি, ওয়াই তো সেম, যে একটা স্ত্রী স্তবক, সেটার হচ্ছে যে বিভিন্ন অংশ আছে, তার মধ্যে গর্ভাশয় পড়ে। একটা গর্ভাশয়ের মধ্যে আমাদের হচ্ছে ডিম্বক থাকে। ডিম্বকের বিভিন্ন অংশের মধ্যে একটা অংশ হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট বা ভ্রূণথলি। এই স্ত্রী গ্যামেটোফাইটের যে অংশগুলো আছে তার মধ্যে থাকে হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু আমাদের হচ্ছে শুক্রাণুর সাথে মিলিত হয়ে যে জনন কাজ করে, সেটাতে গুরুত্ব লিখতে হবে। এরপরে আমাদের যে শুক্রাণু মানে আমাদের ডিম্বাণু তো গেল, এরপরে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে। সেকেন্ডারি নিউক্লিয়াস আরেকটা শুক্রাণুর সাথে মিলিত হয়ে ডাবল ফার্টিলাইজেশন করে, যার ফলে শস্য উৎপন্ন হয়। সবগুলো কথা স্টেপ বাই স্টেপে আসতে হবে। এগুলা সাধারণত গাইডগুলোতে যেভাবে লেখা থাকে, একটা ধাপ করে একটা প্যারা করে লিখে ফেলাই, এভাবে লিখলে একদমই মার্ক পাবা না। প্রথমত এক্স আর ওয়াই দুটা আলাদা প্যারা হবে, এটা চিহ্নিতকরণ একটা প্যারা হবে। এরপরে এগুলার ভেতরের অংশ কোনটা কি কি করে একদম আলাদা আলাদা ভাবে লিখতে হবে। বাট অবশ্যই খেয়াল করে নিব যে অংশ কোনটা বলেছে, এক একবার কিন্তু বোর্ডে এক একটা অংশ চিহ্নিত করতে বলে। আচ্ছা, নিষেকের তাৎপর্য আমরা অবশ্যই 8টা পয়েন্ট করে মনে রাখবো।
আমি তোমাদের কয়েকটা পয়েন্ট লিখে হেল্প করে দিচ্ছি, আমি সবগুলো অবভিয়াসলি লিখবো না, বাকিটা তোমাদের ক্রিয়েটিভিটির জন্য আমি ইচ্ছা করে রেখে দিচ্ছি। নিষেকের তাৎপর্য মেনলি কি? ফল তৈরি, ফল ও বীজ তৈরি। যখন একটা জিনিসের ফল এবং বীজ তৈরি হয়েছে তার মানে কি? উদ্ভিদের হচ্ছে উদ্ভিদ কুলকে প্রজাতি টিকিয়ে রাখা বা উদ্ভিদ কুলের হচ্ছে বংশবৃদ্ধি। তো আমি সংক্ষেপে বংশবৃদ্ধি লিখি, পয়েন্টের নাম যত ছোট দেওয়া যায় তত হচ্ছে ভালো। বংশবৃদ্ধি। তারপরে নিষেকের ফলে আমাদের হচ্ছে শস্য উৎপন্ন হয়, সো আমরা লিখতে পারি যে হচ্ছে শস্য উৎপন্ন। তারপর নিষেকের ফলে নতুন হচ্ছে প্রকরণও তৈরি হতে পারে, মানে নতুন বৈশিষ্ট্যেরও সৃষ্টি হতে পারে। সো আমি হচ্ছে বৈশিষ্ট্যের নতুনত্ব এটা লিখতে পারি, বৈশিষ্ট্যের নতুনত্ব এটাও লিখতে পারি। এইভাবে তোমরা হচ্ছে কিছু কিছু টার্ম উল্লেখ করবা অবশ্যই। হ্যাঁ, তারপর হচ্ছে উদ্ভিদ কুলের অস্তিত্ব, এরকম পয়েন্টগুলো তোমরা লিখে রাখবা। এগুলো হচ্ছে তাৎপর্য। পরিণতি কি? পরিণতি হচ্ছে ফল তৈরি, বীজ তৈরি, শস্য তৈরি, এগুলো হচ্ছে একটা নিষেকের পরিণতি। আচ্ছা, এরপর আসি এইচআইভি ভাইরাসের কারণ এবং লক্ষণ। এইচআইভি ভাইরাসের কারণ এবং লক্ষণ তোমরা অবশ্যই আলাদা আলাদা ভাবে পয়েন্ট করে করে মনে রাখবা, এবং এইটা তো তোমাদের বলে দিছি, এটার যে গুরুত্ব ছিল সেটা বলে দিছি। তো আমরা একটা ফাইনাল চেক দিব বই থেকে, এবং বইয়ের পুরো অংশটা কোনটা কোন অংশের জন্য ইম্পর্টেন্ট সেটা সুন্দর করে বলে দিব। হ্যাঁ, আচ্ছা চলো শুরু থেকে শুরু করি। আমাদের বইটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এই অংশটা বইয়ের যে জীব প্রজননের ধারণা গুরুত্ব, ইন মাই পয়েন্ট অফ ভিউ আসলে এই অংশটা ধারণা এবং গুরুত্বের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে তুমি যখন জীব প্রজনন বুঝতে যাবা, মেইন কথা না এই অংশগুলোতেই বলা আছে। এই যে এই পর্যন্ত অংশতেই আসলে মেইন কথা বলা আছে যে কিভাবে আসলে প্রজনন প্রক্রিয়াটা কাজ করে এবং এটা হয়। এরপরে হচ্ছে এখান থেকে ফুল কাকে বলে, ফুলের 5টা অংশ, উদাহরণ আছে অনেক। বৃন্তযুক্ত ফুল কি, অবৃন্তক ফুল কি, এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে 4টা যে অংশ আছে সেই অংশ এবং অংশের যে কাজ আছে সেগুলো আমরা পড়বো, কারণ এগুলো অনেক সময় সৃজনশীল আসতে দেখা গিয়েছে, আমরা যেমনটা দেখেছি, এবং অবশ্যই চিহ্নিতকরণ ছবিটা সহ পড়বো। এরপরে এখানেও যে এমসিকিউ গুলো ছোট ছোট করে আছে, এটা আমি এমসিকিউ যে সিরিজ আছে, মানে এই অধ্যায়ে যে এমসিকিউ অংশ সেখানেও আমি দাগিয়ে দিব কোন কোন অংশটা, আপাতত খালি বলে যাচ্ছি যেহেতু এটা এমসিকিউর ভিডিও না, এটা এমসিকিউতে বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে স্ত্রী স্তবকেও সেম। এরপরে আমরা যেটা করব, পুষ্পমঞ্জরি জাস্ট কাকে বলে পড়লেই হবে, এবং পুষ্পমঞ্জরি হচ্ছে আমাদের সাইমোস কি, রেসিমোস কি, এগুলো হচ্ছে আমাদের ক মার্কের জন্য আসতে দেখা যায়। সাইমোস কি, যে বৃদ্ধি থেমে গেলে সেটাকে আমরা কি বলি, থেমে গেলে আমরা সেটাকে সাইমোস বলি, বৃদ্ধি যদি হচ্ছে একদম হতেই থাকে তাহলে সেটাকে আমরা রেসিমোস বলি, এইগুলো আমরা হচ্ছে পড়ি। এবং যার বৃদ্ধি থেমে যায়, অবভিয়াসলি কেন থেমে যায়, কারণ তার উপরের ফুলটা হচ্ছে ওল্ড ফুল, উপরে যদি ওল্ড ফুল থাকে তাহলে তার বৃদ্ধি হবে না। যার উপরের ফুলগুলো হচ্ছে ইয়াং, তারই তো কন্টিনিউয়াসলি বৃদ্ধিটা হবে। এরপরে পরাগায়ন কাকে বলে, স্বপরাগায়ন কাকে বলে, পরপরাগায়ন কাকে বলে, এগুলো তো তোমরা জানো, অবভিয়াসলি পড়তে হবে। পরাগায়নের মাধ্যমের মধ্যে শুধু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিছু অংশ আছে, সেগুলো পড়তে হবে। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কতটা ইম্পর্টেন্ট যারা পুরো ক্লাসটা করছো তারা জানো, এবং সেটা অবশ্যই আমাদের সুন্দর করে ইংলিশ টার্মগুলো খেয়াল করো, এগুলো সহ পড়তে হবে, এবং চিত্রটা ভালো করে শিখলে ইংলিশ টার্ম তোমরা এমনিই পারবা। আচ্ছা, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিও সেম, খুবই বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসে নিষেক প্রক্রিয়া। আচ্ছা, তোমাদের মনে একটা খুবই কোশ্চিন থাকে, আমাকে অনেকে ইনবক্স করো, ঠিক আছে, আমি দেখছি, আপু এই চিত্রটা সপুষ্প উদ্ভিদের জীবন চিত্র, এটা বুঝি না, আপনি বুঝাই দিলে খুব ভালো হইতো। নাম্বার 1, তোমরা দেখছো এটা সৃজনশীলে কখনো আসে না। নাম্বার 2, এখানে এই অংশটা হচ্ছে এবং এই অংশটা দুটো হচ্ছে ছবি, এখানে যাই থাকুক, আমি তোমাকে বলছি একটা নিষেক প্রক্রিয়া তৈরির জন্য কি দরকার, পুং জনন কোষ, একটা নিষেক প্রক্রিয়া তৈরির জন্য দরকার স্ত্রী জনন কোষ। তাহলে একটা ফুলের অংশে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি, পুং গ্যামেটোফাইট তৈরি, এবং সেখান থেকে পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ তৈরি করে সেখান থেকে একটা জাইগোট তৈরি করে একটা ফুল, একটা নিষেক দেখালেই কিন্তু
ফল তৈরি হয়ে যায় এবং সেখান থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়ে যায়। আমার মনে আছে কোর একটা পরীক্ষায়, অবভিয়াসলি বোর্ড পরীক্ষা না, এই ছবিটা এইভাবে আসছিল যে একটা সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র বর্ণনা করো। আমি এইটা এভাবে পড়ে গেছিলাম না, তো তখন আমি যে, কারণ তোমাদের জন্য আসলে এই যে মেগাস্পোর, মেগাস্পোরঞ্জিয়া, মাইক্রোস্পোর এই টার্মগুলো তোমরা শিখতে গেলে তোমরা অনেক প্যারা খাবা, এটা স্বাভাবিক তোমাদের মতো এই যে এখন আমার কাছে এই জিনিসটা পানি ভাত, বাট তোমাদের কাছে এটা একটু কঠিন লাগবে। তোমরা যেটা শিখছো সেটা অ্যাপ্লাই করো। আমি সবসময় বলি যা পড়ছো পরীক্ষার হলে অ্যাপ্লাই করে আসতে হবে। সো স্ত্রী গ্যামেটোফাইট এবং হচ্ছে পুং গ্যামেটোফাইটের যেই স্ট্রাকচারটা শিখছো ওটাই এখানে দুই সাইড দিয়ে অ্যাপ্লাই করে তুমি যে নিষেক প্রক্রিয়া দেখায়, সেখানে ফল এবং বীজ তৈরি দেখায়, একটা ফুল তৈরি দেখাই দাও যে একটা গাছ তৈরি এবং গাছ থেকে ফুল হইছে, তাহলে হয়ে গেল। তোমার আলাদা করে কি দরকার, অন্য কিছু পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে নতুন স্পোরোফাইট। আচ্ছা, এই জায়গাটা থেকে আমাদের একটা কোশ্চিন ছিল এক্সেপশনালি, একটা বোর্ডে সম্ভবত রাজশাহী বোর্ড কি বরিশাল বোর্ডে একটা কোশ্চিন আসছিল, সেটা হচ্ছে নতুন স্পোরোফাইটের গঠন। এখানে তোমাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে। আমি সহজ বাংলা কথা বলি, জাইগোট হচ্ছে আসলে 2n, কারণ জনন কোষ হচ্ছে n, n মানে হচ্ছে হ্যাপ্লয়েড, দুটো যখন একসাথে তৈরি হয় তখন সেটা জাইগোট হয়ে যায়, যেটা হচ্ছে 2n। এই জাইগোট পরবর্তীতে যে গাছটা তৈরি করে সেটা আসলে হচ্ছে আমাদের স্পোরোফাইট। এই জাইগোট পরবর্তীতে আমাদের যে গাছটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের স্পোরোফাইট। সো এই কথাটা এখানে হচ্ছে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বলা আছে, চাইলে এটা আমরা হচ্ছে সৃজনশীলের জন্য স্কিপ করতে পারি, ইটস লেস ইম্পর্টেন্ট। বাট নিষেকের ছবিটা শিখতে হবে, এবং নিষেকের ছবি এটা, নিষেকের ছবি ওটা না, ওটা ডিম্বকের ছবি, ওটা একটা আদর্শ ডিম্বকের ছবি। আদর্শ ডিম্বকের ছবি গতানুগতিক ধারার বাইরে কোশ্চিন গেলে একটা আদর্শ ডিম্বকের ছবি অঙ্কন পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ফলের উৎপত্তি, তো অ্যাজ ইউজুয়াল নরমালি বলা যে নিষেক থেকে কিভাবে ফল হইছে এগুলা বলা, এবং প্রাণীর প্রজননের মধ্যে হচ্ছে জাস্ট র্যান্ডম কিছু কথাবার্তা বলা। বহি নিষেক কোথায় হয় এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অংশ আমি এখানে বলছি না। এবং লাস্টে হচ্ছে হরমোনের অংশটা পুরোটাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য পড়লে আমরা সৃজনশীল এমনি এটা অ্যাপ্লাই করতে পারবো। আর তো লাস্টে বলে দিয়েছি ভ্রূণের বিকাশ যেটা, সেটা থেকে আমাদের এখানে একটু আমরা দেখি অমরা কাকে বলে, এটা ক মার্কের জন্য অনেকবার অনেক বোর্ডে চলে আসছে। ভ্রূণ আবরণী কাকে বলে এটা একটু পড়ে ফেলবো, বাট এই অংশটা পড়বো সৃজনশীলের জন্য যদি আমরা সৃজনশীল অংশ থেকে লিখতে চাই। আর অবশ্যই সবাই যে কাজটা করব, প্রাণী প্রজনন পড়ি আর না পড়ি, এইডস কি, এইচআইভি কি, এটা ক মার্কের জন্য পড়ে ফেলবো এই অধ্যায় থেকে কোশ্চেন লেখার টার্গেট থাকলে, এবং এইডস রোগের কারণ, এইডস রোগের লক্ষণ, এইডস রোগের প্রতিকার প্রতিরোধ এগুলো পড়ে ফেলবো। এই ছবিটা চিহ্নিত চিত্র কি শিখতে হবে আপু? এটা খুবই সহজ, বাট ওই কঠিন কঠিন সবকিছু শিখতে হবে না। হ্যাঁ, আমাদের মনের মধ্যে একটা ভয় আছে যে এত চিত্র শিখতেছি বোধহয় সব পারতে হবে, সব লিখতে হবে। না, আমি সব পারবো না, সব লিখতেও পারবো না। আমি মেন গুলো লিখবো, একটা আরএনএ লিখবো, গ্লাইকোপ্রোটিন লিখবো, ফসফোলিপিড লেয়ার লিখবো, রিভার্স ট্রান্সক্রিপ্ট একটা এনজাইম আছে সেটা লিখবো, ক্যাপসিড মানে হচ্ছে বাইরের লেয়ার। তবে আসবে না, ঠিক আছে, এত কঠিন জিনিস আসবে না, যেহেতু এটার বর্ণনা বইতে নাই। বর্ণনা না থাকলে সেই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুব মানে কমে যায় আর কি, খুব কম আসে। ক্লোরোপ্লাস্টের মানে হচ্ছে গঠন বর্ণনা পরীক্ষায় খুব কম আসে, কারণ ওইটার গঠন বর্ণনাটা পরীক্ষায় নাই, খালি ছবিটা বইতে আছে, মানে বইতে নাই, বর্ণনাটা নাই, ছবিটা আছে। আচ্ছা, সো গ এবং ঘ এর জন্য এই অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট, আই হোপ তোমরা এখন একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো। এখন তোমাদের মনের মধ্যে একটা খুবই জেনারেস বা নর্মাল কোশ্চেন আসবে, সেটা হচ্ছে আপু ক এবং খ এর জন্য কি করব, এবং মোস্ট ইম্পর্টেন্ট এবার তো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, মানে এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদেরকে বলতে চাই, এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হাইয়েস্ট দুটো আসবে, একটাও আসতে পারবে কিছু কিছু বোর্ডে, হাইয়েস্ট কিছু কিছু বোর্ডে দুটো আসবে। আমরা ধরে নেই আমাদের খ মার্ক ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সো আমরা এখন এটা প্রিপারেশন নিব কিভাবে। আমাদের কাজ হবে আসলে এই অধ্যায় যারা আমরা টার্গেট নিচ্ছি, আগে যখন আমরা গ ঘ পড়বো, এরপরে আমাদের বিগত বছরের কোশ্চেনগুলো থেকে আগে ক পড়ে ফেলা, সবগুলো ক পড়ে ফেলা। যেরকম অমরা কি, মরুলা কি, আমি তো এগুলো বলেও দিয়েছি কিছু কিছু যেগুলো আছে, তুমি যে এখানেও দেখতে পাবা কোশ্চেন কি, পরপরাগম কি, তুমি এগুলো অলরেডি জানো। আমি দেখো কয়েকটা কোশ্চেন যদি চেক করি, নিষেক কি, তুমি এগুলো কিন্তু জানো, এটা কিন্তু গ ঘয়ের মধ্যেই তোমাকে আমি পড়াইছি, কারণ এটা তোমাকে বলছি যে পরীক্ষায় লিখতে হবে। পরপরাগম কি, এই অ্যাস্টার এগুলো তো অন্য জায়গা থেকে আসছে। হরমোন কাকে বলে, অমরা কাকে বলে, দ্বিনিষেক কাকে বলে, ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে, প্রতিপাদ কোষ কাকে বলে,
তুমি খেয়াল করো যে কোশ্চেনগুলো তুমি পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন তুমি হচ্ছে অলরেডি কিসে পড়ে ফেলছো বলো তো, গ ঘের জন্য পড়ে ফেলছো। তাহলে আলাদা করে এই কোশ্চেনগুলো তোমার কিন্তু পড়া লাগছে না। এরপরে বইয়ের মধ্যে যেখানে তুমি দেখবা যে অনিয়ত পুষ্প কি, নিয়ত পুষ্প কি, রেসিমস কি, সাইমস কি, তুমি এগুলো পড়ে ফেলবা। ফুল কি, এই কোশ্চেনগুলো পড়ে ফেলবা। এরপরে আসি খ মার্কের কোশ্চেন। খ মার্কের যে কোশ্চেনটা আছে বা শর্ট কোশ্চেন আছে, এটার জন্য বই ভালো করে পড়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। তুমি যদি বই ভালো করে পড়তে পারো তাহলে এই কোশ্চেনগুলো পাবা। আমি কিন্তু বইয়ের মধ্যে এরকম অনেক কোশ্চেন দেখাতে পারি যেগুলো হচ্ছে খ মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক আসবে, অনেক অংশ আছে। সো বই ভালো করে পড়লে একান্ত হচ্ছে খ মার্কের কোশ্চেনগুলো অ্যান্সার করা যাবে। যারা এই অধ্যায়টার টার্গেট নিচ্ছ তারা অবশ্যই খ মার্ক সহ এই অধ্যায়টা পড়বা। যারা টার্গেট নিচ্ছ না যে না আমি অধ্যায়টা অত ভালোভাবে পড়বো না, তারা এই অধ্যায়ের জন্য খ মার্ক স্কিপ করে শুধু গ ঘটা প্রায়োরিটি দিয়ে পড়তে পারো। বাট সেক্ষেত্রে কিন্তু খতে তুমি মাস্ট আটকে যাবা, কারণ এই অধ্যায় থেকে আসলে খ মার্কের কোশ্চেনটা আসবে। ঠিক আছে? সো আশা করি এই অধ্যায়ের অল সৃজনশীল কিভাবে পড়তে হবে, কি করে পড়তে হবে, পরীক্ষায় কোনটা আসবে, পরীক্ষায় আসলে লিখতে কিভাবে হবে, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সবকিছু পড়িয়ে দিয়েছি। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং মাস্ট এই অধ্যায়ের যে আমাদের ওই অংশটার নাম কি জানো, আমাদের ড্রয়িং এর যে অংশটা আছে সেটা অবশ্যই সবাই দেখবা এবং কমেন্টে আমাকে জানাই দিবা যে ক্লাসটা কেমন লাগলো এবং স্পেশালি এই ক্লাস থেকে কি কি শিখতে পারলো। আশা করি যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তারা অনেক কিছু শিখতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, আমি সবার কমেন্ট পড়বো। ঠিক আছে? সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।